সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে 1 আগস্ট শুক্রবার। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়বস্তু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার পূর্বে একটা জিনিস অবগত করতে চাই। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে ইউএসএ ট্যারিফ আমাদের বাংলাদেশের উপরে 20% কার্যকর করেছে। আমরা এই তালিকাটা যদি একটু দেখি, বাংলাদেশের জন্য 20%, আফগানিস্তান 15%, আলজেরিয়া 30%, অ্যাঙ্গোলা 15%, বলিভিয়া 15%। আমাদের মূল কথা, আমাদের যে প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা কত পেয়েছে সেটাই। আমাদের প্রতিদ্বন্দ্বী আমরা যদি ধরি, ভারত 25, ভিয়েতনাম 20, আপনারা জানেন। মোটামুটি মুসলিম কান্ট্রিগুলোর প্রতি একটু বেশি, 30-35, বাদ বাকি 15-20 এর মধ্যেই ট্রাম্প প্রশাসন শুল্ক নীতি কার্যকর করেছে। যাই হোক, আমাদের এটা বিবেচ্য বিষয় না। আমাদের বিবেচ্য বিষয় হলো আমাদের পোশাক খাতের যাদের সঙ্গে আমরা প্রতিযোগিতা আছে তারা কত। বাংলাদেশ 20, ভিয়েতনামও 20%, ভারত 25%। তো এইগুলো মোটামুটি। তাই এটার প্রেক্ষাপটে আমাদের পোশাক শিল্প কিছুটা সুরক্ষিত হলো। আমরা ভেবেছিলাম 25 থেকে 30 হবে, 20 হয়েছে, 15 হলে ভালো হতো। তো এখন টেক্সটাইল সেক্টর আশা করি আগামী দিনে তার কাঙ্ক্ষিত যে রেজিস্ট্যান্স আছে এটাকে হয়তোবা ব্রেকআউট করে উপরের দিকে যাবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমাদের বর্তমান বাস্তবতা। আমরা আশা করি যে এই ব্রেকআউট রবিবারে ইনশাল্লাহ করতে পারবে। এটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল। এই সুখবরটা আমাদের জন্য প্রয়োজন ছিল। দেখা যাক এটা কোন পর্যায়ে যায়। আমরা টেক্সটাইল সেক্টর নিয়ে শঙ্কিত হলেও গত বৃহস্পতিবারের যে মার্কেট, এটা আমরা দেখেছি যে পুরো মার্কেটটাই ছিল ব্যাংকময়। ব্যাংকের বিশাল বিশাল লেনদেন আমরা পরিলক্ষিত করেছি। এই পুরো মার্কেটটাই ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট ছিল। আর সেই সাথে দেখেন, আমাদের 1063 কোটি টাকার যে একটা আশা ছিল সেটা বৃহস্পতিবার মার্কেটে লেনদেন হয়েছে 1063 কোটি টাকা। 150টা কোম্পানি দাম বেড়েছে, 165টা দাম কমেছে, 76টা আনচেঞ্জ ছিল। এতগুলো কোম্পানির শেয়ার দর কমেছে এবং 76টা আনচেঞ্জ ছিল, তারপরেও মার্কেটের লেনদেন বেশি হয়েছে, 1000 কোটি টাকা লেনদেন হয়েছে। এটা একটা দুঃখের বিষয় যে এত লেনদেন হওয়ার পরেও, 91 পয়েন্ট প্লাস হওয়ার পরেও আমাদের ডিক্লাইনের সংখ্যা অনেক বেশি। তো এটা কেন হয়েছে এটা আপনারা বুঝতেই পারছেন। এটা ব্যাংকের এই কন্ট্রিবিউশনের জন্য এটা সম্ভব হয়েছে। আমরা বেসিক্যালি যদি একটু দেখি যে কোন কোন কোম্পানি এই 91 পয়েন্ট প্লাস করতে আমাদের সহযোগিতা করেছে, সেটা ইজিলি আমরা একটু দেখতে পাবো। সেটা আমরা যদি কন্ট্রিবিউটটা আমার স্টকটাতে ভালো হবে মনে হয়, তা আমরা সেইটাতে যাই। সেখানে গেলে আমাদের কন্ট্রিবিউটারি যে কোম্পানিগুলো আছে সেটা তালিকাটা দেখতে পারবো। এখানে দেখেন ব্যাটবিসি 13.98, তার মানে প্রায় 14% কন্ট্রিবিউট করছে ব্যাটবিসি একাই। স্কয়ার ফার্মা 7.33, পোয়ালি ব্যাংক, ওয়ালটন, লাফার্স আলসেম, বেক্স ফার্মা, ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্রাক ব্যাংক, মেডিকো। তো এগুলোই বেসিক্যালি মূল কন্ট্রিবিউশনটা করেছে। আর লেনদেন 1000 কোটি ছাড়াইছে এই কারণে, এই যে ফান্ডামেন্টাল সম্পন্ন মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিগুলোতে লেনদেন বেশি হয়েছে।
যাই হোক, আমাদের আলোচ্য বিষয় সেটার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো যে টেক্সটাইল সেক্টরগুলোতে আমরা আগামীকালের জন্য কি প্রিপারেশন নিতে পারি। টেক্সটাইল সেক্টরে আমরা জানি, দেখেন 58 কোম্পানি আছে। 58 কোম্পানির মধ্যে জেট কোম্পানির ক্যাটাগরিগুলো মধ্যে থেকে যেসব কোম্পানির পিড অফ ক্যাপিটাল অপেক্ষাকৃত কম, আমরা সেগুলোকে যদি এখান থেকে চুজ করতে পারি, এখান থেকে আপনারা জানেন যে টেক্সটাইল সেক্টরের পিড অফ ক্যাপিটাল অপেক্ষাকৃত কমই হয়। সর্বোচ্চ রিংশাইনের 500 কোটি টাকা, আর সবচেয়ে কম হলো দোলামিয়া কটন, দেখেন এখানে মাত্র 7 কোটি টাকা। এগুলো এখানে যেটা দেখাচ্ছে 75.57, এটা মিলিয়নে দেওয়া আছে। এটাকে আমরা এরপরে দেশ গার্মেন্টস 8 কোটি টাকা, এফএস প্রিন্ট 8 কোটি টাকা, রহিম টেক্সটাইল 9 কোটি টাকা, স্টাইল ক্রাফট 138 কোটি টাকা। তো এখান থেকে আমরা এই পেইড অফ ক্যাপিটালের তালিকাটা দেখে এখান থেকে অপেক্ষাকৃত কম পেইড অফ ক্যাপিটাল এবং ক্যাটাগরি, জেড ক্যাটাগরি বা এ বি ক্যাটাগরি লক্ষ্য করে এখান থেকে আমরা এখান থেকে যেগুলো ভালো এবং সম্ভাবনাময় সেগুলো আমরা এখান থেকে চুজ করতে পারি। আর সেই সাথে আরেকটা জিনিস আমরা খেয়াল করতে পারি যে জেট ক্যাটাগরিগুলো যদি আমরা বাদ দিই অপেক্ষাকৃত, যেগুলো এরা বিভিন্ন কারণে জেট চায়, কিন্তু পুরোপুরি বাদ না দিয়ে জেটের মধ্যে যারা সম্ভাবনা হয় সেগুলো আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। আর একটা জিনিস আমরা এখান থেকে চুজ করতে পারি, সেটা হলো যে যদি আমরা মনে করি যে পিড অফ ক্যাপিটাল অপেক্ষাকৃত ভালো এবং ক্যাটাগরি অপেক্ষাকৃত ভালো, এইসব চুজ করার পরে আমরা দেখতে পারি, যেমন ম্যাক্সনটা যদি আমরা একটু দেখি, ম্যাক্সন যদিও বর্তমানে জেট ক্যাটাগরিতে আছে, কিন্তু আর এটা একটা সম্ভাবনাময় কোম্পানি আমরা জানি আগের থেকে এবং ভালো একটা পজিশনে আছে। গত বৃহস্পতিবার একটা ভালো ভলিউম দিয়ে উপরে ওঠার চেষ্টা করতেছে। তো ম্যাক্সন স্পিনটা যদিও অন্যান্য দিক থেকে পেইড অফ ক্যাপিটাল বেশি, তারপরেও ভালো। রিংশাইন তো 500 কোটি টাকার কাছাকাছি, জেনারেশন নেক্সট এটাও 500 কোটি টাকার কাছাকাছি, 494 কোটি টাকা। আমরা আরেকটা জিনিস দেখতে পারি, যাদের ইনস্টিটিউট হোল্ডিং, দেখেন ক্যাটাগরি, পেইড অফ ক্যাপিটাল এবং ইনস্টিটিউট হোল্ডিংটা যদি আমরা বিবেচনায় নেই, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কোম্পানিগুলোর প্রতি ইনস্টিটিউট বেশি আগ্রহী বা বেশি। দেখেন মতিন স্পিনিংয়ের কথা আমি আগেও বলেছি, মতিন স্পিন 45.07 ইনস্টিটিউট হোল্ডিং, 2.42 গত বৃহস্পতিবারে বেড়েছে, লাস্ট 50.7। তো এইটার গ্রাফটা যদি আমরা একটু দেখি, দেখেন যে মতিন বরাবরই চমৎকার একটা শেয়ার আমার দৃষ্টিতে, লম্বা কালেকশন জোন ফেস করে সে উপরে ওঠার চেষ্টা করতেছে। আচ্ছা, এটার পেইড অফ ক্যাপিটাল অপেক্ষাকৃত কম, 97 কোটি টাকা, ধরেন 100 কোটি টাকা, 97.49। আচ্ছা, আর ডিভিডেন্ড ইল্ড আপনারা জানেন যে এ ভালো ক্যাশ ডিভিডেন্ড দেয় 50-40-50। আচ্ছা, এখানে আর ডিভিডেন্ড ইল্ড দেখেন 11.34, চমৎকার ডিভিডেন্ড রেল। এই কোম্পানিটা টেক্সটাইলের মধ্যে ভালো, আগামীকালকে যদি হল্ট হয়ে যায় তবু আমি মোটেও আশ্চর্য হব না। আর ভালো ক্যাশ ডিভিডেন্ড দেয় দেখেই তো ইনস্টিটিউটগুলো এই ধরনের কোম্পানিগুলোতে ইনভেস্ট করে রাখে। তো যাই হোক, এই তালিকা থেকে আমরা যেসব কোম্পানিতে ইনস্টিটিউটের হোল্ডিং বেশি সেসব দেখতে পারি। তারপরের কোম্পানিটা যে আমরা দেখি স্কয়ার নিট কম্পোজিট লিমিটেড, দেখেন এইটাও একটা ভালো কোম্পানি, 134 কোটি টাকা বা 135 কোটি টাকা পেইড অফ ক্যাপিটাল, ডিভিডেন্ড ইল্ড 5.35। তো
আর গ্রাফ যদি আমরা একটু দেখি, 35 টাকা 34-35 টাকাতে ছিল, ফ্লোর প্রাইসে ছিল, সেটা এরপর নিচে এসে এখন বর্তমানে 22 টাকা 70 পয়সাতে আছে। এটা রেজিস্ট্যান্স 24-62 বা 24-25 টাকা। তো গতকালকে একটু চেষ্টা করেছিল উপরে উঠতে, কিন্তু ধরে রাখতে পারেনি, নিচে চলে আসছে। এটা আগামীকালকে যদি ব্রেকআউট করে একদম, তাহলে 25 টাকা নেক্সট রেজিস্ট্যান্স আপনারা দেখতেই পাচ্ছেন। অতএব এইটাও একটা, তো এই ধরনের নেক্সট 25 টাকা, এই ধরনের যে কোম্পানিগুলো আছে টেক্সটাইলের মধ্যে, সেগুলোকে বিবেচনা করা যেতে পারে। তো ইনিশিয়েটিভ হোল্ডিং এই টেক্সটাইলের মধ্যে, টেক্সটাইল পিড অফ ক্যাপিটাল অপেক্ষাকৃত কম, ইনিশিয়েটিভ হোল্ডিং বেশি এবং ভালো ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দেয়, এই ধরনের শেয়ারগুলো আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। এখান থেকে আমি শুধু পদ্ধতিটা বলে দিলাম, এখান থেকে ফাইন্ড আউট করে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারেন। ইনস্টিটিউট হোল্ডিংটা দেখতে পারেন। ইনস্টিটিউট হোল্ডিং তো নিশ্চিন্তে, কেন ইনস্টিটিউট ইনভেস্ট করে রাখে, ভালো যারা যেসব কোম্পানিতে ভালো ক্যাশ ডিভিডেন্ড দেয় সেগুলো ইনস্টিটিউট সাধারণত তাদের নিজস্ব হোল্ডিংয়ে রাখে। তো এখান থেকে আপনারা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আমি আমার এই আলোচনা আপনাদের বিনিয়োগ সিদ্ধান্তকে সহায়তা করবে এই আশা ব্যক্ত করি। আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করছি এবং অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো শেয়ার নিয়ে আলোচনা করার প্রয়োজন হয়, আপনারা কমেন্টসে সেই শেয়ারের নাম, আমি চেষ্টা করব সেই শেয়ার সম্পর্কে আলোচনা করার। তো শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে সিদ্ধান্ত গ্রহণ করবেন। পরবর্তী আলোচনা আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।